এই যে টনিক মুভি টাইটেল ট্র্যাক তোমার জন্য রেখেছিলাম, আর এই টনিকের এমনই জাদু, এমনই ম্যাজিক যে এর এক্সপায়ারি ডেট কিন্তু সহজে যায় না, যাবে না। এই টনিক মন ভালো করে, আর শরীরকে যদি সুস্থ রাখতে চাই তাহলে কিন্তু সঠিক খাবার দাবার তোমার আমার চাই চাই। আর এই সঠিকের গেরোতে না আমাদের যত গন্ডগোল, কোনটা ভালো কোনটা উচিত নয়, কোনটা একটু খারাপ, এই বাস থেকেই না তুমি আমি একেবারে কনফিউজ হয়ে যাই। আর আমরা তো সবাই জানি জীবন ক্ষণিকের, তো সেই জীবনকে ফিট অ্যান্ড ফাইন রাখাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জের। সঠিক খাওয়া দাওয়া, পুষ্টিকর খাবার, কখন কোনটা খাওয়া ভালো, এইসব করতে গিয়ে শরীরের হাল করে ফেলি, পুরোপুরি বেহাল। রোগা হব, ডায়েট করব এই ভেবে ব্রেকফাস্ট স্কিপ করি অনেক সময়। আবার ডায়েট মানে কি মুখে সেলোটেপ দিয়ে খিদে পেলেও দাঁতে কিছু অনেক সময় আমরা কাটি না, আলু ভাতে মার্কা চেহারা হয়ে যাবে, নাও আলুটাকে ডায়েট থেকে একেবারে সরিয়ে রাখো। আবার ডায়াবেটিক না হয়েও মিষ্টি আমরা ছুঁই না, পাছে যদি আমি ডায়াবেটিক হয়ে যাই। ডিম নিয়ে ডামাডোলে কুসুম না ছুঁয়ে শুধু সাদা অংশই খেয়ে যাই বছরের পর বছর। এও ভাবি যে 3 বেলা পেট ভরে থালা ভর্তি ভাত রুটি খেলেই পুষ্টি হবে, শরীরের সন্তুষ্টি। খাওয়া নিয়ে সত্যি সত্যিই আছে অনেক অনেক কনফিউশন। খাওয়া দাওয়াতে মিসকনসেপশনকে দূর করে ডায়েটটা কেমন হওয়া উচিত এমনই সাজেশনস, এমনই গাইডলাইন নেব। আর সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট ডায়েটিশিয়ান জয়িতা ব্রহ্ম। নমস্কার। 100.1 FM গোল্ডের তরফ থেকে ওয়েলকাম জানাই তোমায়। একদম। এর আগের মাসে তোমার কাছ থেকে আমরা পেয়েছি বেশ কিছু সাজেশন, তো সত্যি সত্যি খুব কাজে লেগেছে আমাদের প্রত্যেকের, আমাদের লিসনারদের, কারণ সেরকম ধরনের ফিডব্যাকও আমরা পাই। তো আর এই যে আমাদের মানে ভীষণ ভাবে যেটা হয়ে থাকে যে খাওয়া দাওয়া নিয়ে আমাদের প্রচুর কনফিউশন আছে, কোনটা ভালো কোনটা খারাপ। শুধু তাই নয়, কখন খাবো কখন নয়, এই ব্যাপারেও কিন্তু আমাদের মধ্যে অনেক এরই একটা কনফিউশনও আছে, আমাদের মিসকনসেপশনও আছে। তো প্রথমে যদি আমাদের একটু ক্লিয়ার করে দাও যে সূর্যাস্তের পরে নাকি কোনো শর্করা জাতীয় খাবার খাওয়া উচিত নয়, এটা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে তো রেস্টুরেন্টই বলো বা নেমন্তন্ন বাড়িতে গিয়ে এই যে পোলাও বিরিয়ানি আমরা বা লুচি রাধা বল্লভী এগুলো কি খাবো না? এগুলো সবই কার্বোহাইড্রেট আছে, তাই না? একটু যদি আমাদের ক্লিয়ার করে দাও। না, একেবারেই এটা ভুল ধারণা। সূর্যাস্ত বা সূর্যোদয়ের সাথে কার্বোহাইড্রেটের কিন্তু কোনো ডিরেক্ট কানেকশন একেবারেই নেই। কার্বোহাইড্রেট বা সিম্পল সুগার যেটা বলা হয় বা সিম্পল কার্বোহাইড্রেট, সেটা কিন্তু ভাত রুটি মুড়ি চিড়ে সবকিছুর মধ্যে রয়েছে। তো সিম্পল কার্বোহাইড্রেটটাকে আমরা এই কারণে রেস্ট্রিক্ট করি যে কার্বোহাইড্রেট যদি আমরা আমাদের যেটুকুনি রিকোয়ারমেন্ট তার থেকে বেশি পরিমাণে খাই, তো সেটা কিন্তু আলটিমেটলি আমাদের ফ্যাট সিনথেসিস করে বডির মধ্যে, এবং সেটা ফ্যাট হিসেবে স্টোর হয়। সেটা পেটের তলায় ভিজারাল ফ্যাট হিসেবে হতে পারে বা লিভারে স্টোর হতে পারে অ্যাজ আ ফ্যাটি লিভার সিনড্রোম বা কিছু, সেইভাবে স্টোর হয়। কিন্তু প্রত্যেকের যেহেতু মেটাবলিজম আলাদা, তাই তোমার মেটাবলিজম যেরকম আমার মেটাবলিজম কিন্তু একেবারেই আলাদা। তাই তোমার বডি অনুযায়ী যেটুকুনি কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্ট আমার বডি অনুযায়ী কিন্তু সেম কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্ট নাই হতে পারে। সুতরাং যেটুকুনি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী খাবো, বাট এরকম নয় যে দিনের বেলা কার্বোহাইড্রেট খাবো রাতের বেলা খাবো না, এটা কিন্তু পুরোপুরি মিসকনসেপশন। একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ওবেসিটি তো এখন সব থেকে বড় প্রবলেম। তো তোমাদের কাছে অনেকেই নিশ্চয়ই আসেন যে এই আমার ওজনটা একটু কমিয়ে দাও, ঝটঝট করে ওজন কমিয়ে দাও। আবার এরকমটাও আসেন কিনা আমি জানি না যে ভীষণ রোগা, আমি কি খেলে একটু মোটা হব, হয়তো সেই সংখ্যাটা কম হতে পারে, কিন্তু ওবেসিটি হচ্ছে এখন একটা সব থেকে বড় সমস্যা। তো অনেক সময় আমরা যেটা করে থাকি, ডায়েটিশিয়ান ছাড়াই না আমরা অনেকেই ডায়েট করতে শুরু করে দিই, হয়তো বলতে পারো ইউটিউব চ্যানেল দেখে বা বিভিন্ন ম্যাগাজিন দেখে। তো সেখানে রোগা হওয়াই যখন একমাত্র লক্ষ্য থাকে, আমরা শুরুতেই যেটা করি সাধারণত যে ব্রেকফাস্ট না করে, মানে ব্রেকফাস্ট পুরোপুরি স্কিপ করে চলে যায় যে হ্যাঁ ঠিক আছে আমার ওজন কমে যাবে। আচ্ছা সত্যি কি এতে ওজন কমে, ওজন ঝরে, নাকি ওজন গেইন করতে শুরু করি আমরা? এই ব্যাপারটা একটু যদি বলো। হ্যাঁ, ব্রেকফাস্ট কিন্তু খুব মেইন একটা জিনিস। যেহেতু আমরা সারা রাত্রি ফাস্টিং করছি, তো আমাদের শরীর যেহেতু রেস্টিং পজিশনে থাকছে, কিন্তু আমাদের মস্তিষ্ক বা ব্রেন কিন্তু সচল থাকে, সে কিন্তু কখনোই রেস্ট নেয় না। তাই আমরা যখন রেস্টিং পজিশনে রয়েছি, ব্রেন তখন আমাদের শরীরে যে এনার্জিটা স্টোর রয়েছে ফ্যাট হিসেবে সেটাকে কাজে লাগাচ্ছে এবং সে তার কার্যকারিতাকে বজায় রাখছে। তো যার ফলে সারা রাত্রি সে যেটুকুনি এনার্জি আমাদের বডি থেকে খরচ করলো, সেটা কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট থাকে সকালে ঘুম থেকে ওঠার জাস্ট পরে, কারণ তখন ব্রেন ফাংশন প্লাস বডি ফাংশন, বডি তখন সচল হচ্ছে।
সুতরাং যে এনার্জিটা আমাদের সারা রাতে খরচা হয়ে গেছে সেটা তো দিতে হবে ফুয়েল হিসেবে। তো ওই সকালে ঘুম থেকে ওঠার জাস্ট 0.5 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু ব্রেকফাস্ট দরকার সারাদিনের আমাদের ব্রেন ফাংশন বা বডি ফাংশনটাকে ঠিকঠাক রাখার জন্য। তাই ব্রেকফাস্ট স্কিপ করা কখনোই উচিত নয়। অনেকে এখন বলেন হ্যাঁ যে 16 ঘন্টা বা 12 ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং করবো বা এই জিনিসটা, এটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, বা এটা কিন্তু লং টার্মের জন্য অ্যাপ্লিকেবল নয়, একটা শর্ট পিরিয়ডের জন্য অনেক সময় আমরা দিয়ে থাকি। বাট ব্রেকফাস্ট কিন্তু একটা মেন জিনিস যেটা আমাদের কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সমৃদ্ধ একটা খাবার খাওয়া উচিত, কোনোভাবে এটা স্কিপ করার দরকার নেই। স্কিপ করা উচিত না, মানে ফাস্টিংটা অবশ্যই ব্রেক করবো এবং সেটা সকালবেলাতেই আমাদের করতেই হবে। আচ্ছা, আমরা সবাই ছোটবেলা থেকে তো শুনে আসছি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ। আচ্ছা, তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার জন্য কি তাড়াতাড়ি রাতের খাওয়াটা ভীষণ জরুরি? প্রশ্ন এটাই যে মানে ধরো তাড়াতাড়ি আমি ডিনার করছি, হ্যাঁ ডিনারটা সেরে ফেললাম, তো সেটা করলে সত্যি উপকার হয়? তো তুমি ডায়েটিশিয়ান হিসেবে কি বলবে? আর ধরো যদি তুমি বলে থাকো যে হ্যাঁ তাড়াতাড়ি ডিনারটা করা উচিত, তো সেই তাড়াতাড়ি করার পরে ধরো আমি 8:30 বা 9টার মধ্যে খেয়ে নিলাম, আমার যদি মাঝরাতে আবার খিদে পায় তখন কি আমি আবার খেতে পারি কিছু? এইটাও একটু বলবে আমাদের। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে সমস্যা হয়। আমাদের বলা হয় যে আর্লি ডিনার কমপ্লিট করা অবশ্যই ভালো, এই কারণে যে যত রাত্রিবেলা হয় আমরা যেহেতু আমাদের বডি বা ব্রেন সমস্ত কিছু একটা রেস্টিং পজিশনে যাচ্ছে, তো সেই সময় আমাদের ডাইজেশনটা কম হয়। এই জন্য অনেক সময় বলা হয় যে রাত্রিবেলা কোনো গুরুপাক খাবার না খেতে বা অ্যানিমাল প্রোটিন না খেতে, যেহেতু হজমটা কম হয়। তো সেক্ষেত্রে অবশ্যই 8টা থেকে 9টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট করার একটা আইডিয়াল টাইম। এবং খাবার সাথে সাথে শুতে যাওয়া অবশ্যই নয়। আমরা 15 মিনিট থেকে 20 মিনিট একটু হাঁটাহাঁটি করবো বা বসবো, তারপরে ঘুমাতে যাব, যাতে আমাদের হজমটা ঠিকঠাক হয় সেইটার খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই রাত্রিবেলা তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করা এবং গুরুপাক খাবার না খাওয়া, লাইট ডিনার করা, এটা সবসময় উচিত। আর যেটা উচিত সবটা তো বুঝলাম, কিন্তু মাঝরাতে যদি খিদে পায় তখন কি করবো? হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রে সমস্যা হয় যে মাঝরাতে খিদে পায়। মাঝরাতে খিদে পেলে আমরা সাধারণত যেটা ইজি উপায়, যে ফ্রিজ খুলে দেখি যে কোল্ড ড্রিঙ্কস বা চিপস বা কিছু রয়েছে, তো চকলেটস রয়েছে, সেগুলো আমরা বার করে খেয়ে নিই। তো সেক্ষেত্রে যদি অনেক সময় মাঝরাতে খিদের সমস্যা থেকে থাকে, আমরা হেলদি কোনো খাবার খেতে পারি, লাইক কোনো ড্রাই ফ্রুটস খেতে পারি বা একটু গরম দুধ খেতে পারি, যেটার মধ্যে কিন্তু আমাদের সেরোটোনিন থাকে, যেটা আমাদের ঘুমে হেল্প করে। তো সেটা আমরা খেতে পারি কোনো নার্ভ রিল্যাক্সেন্ট হিসেবে, বা একটু ড্রাই ফ্রুটস খেতে পারি। হেলদি কোনো খাবার অবশ্যই খেতে পারি যদি আমাদের রাত্রিবেলা খিদে পায়, বা এমন নয় যে যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি, অনেকটা ক্যাডবেরি খেয়ে নিলাম, অনেকটা করে নিচ্ছিলাম, এরকম। আচ্ছা, আমাদের অনেকের ধারণা আছে যে ডায়েট করছি মানেই খিদে পেলেও কিচ্ছু খাবো না, মুখে পুরো সেলোটে পাটকে রাখবো, আর যখন তখন খাওয়া মানেই হচ্ছে মোটা হয়ে যাওয়া। এটা কি ঠিক নাকি পুরো মানে কনসেপ্টটাই একদম ভুল? না, এই কনসেপ্টটা এখন ভীষণ ক্যাচি। এখন আমরা বিভিন্ন রকমের অ্যাপ দেখতে পাই যেখানে আমরা ক্যালোরি কাউন্ট করতে পারি, যেটা ক্যালোরিজ ইন বা ক্যালোরিজ আউট আমরা বলি সহজ ভাষায়। যেটা আমরা ক্যালোরি খাচ্ছি সেটা কত ক্যালোরি বার্ন করছি, আমরা এখন হাঁটার সময় দেখতে পারি যে কতটা ক্যালোরি বার্ন হচ্ছে। তো সেইগুলো আমরা সবসময় ফলো আপ করতে থাকি এবং আমরা সেটার প্রতি এতটাই কনসেন্ট্রেট করি যে অনেক সময় কিন্তু খাবারের গুণগত মান বা পুষ্টি উপাদানের উপর কিন্তু আমরা কনসেন্ট্রেট করি না। লো ক্যালোরি ফুড চুজ করতে গিয়ে আমরা হয়তো নিউট্রিয়েন্ট পুর ফুডকে চুজ করছি, যার ফলে ওয়েট লস হয়তো সাময়িকভাবে হচ্ছে, কিন্তু ওয়েট লসের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সেই লস ওয়েটটাকে বজায় রাখা বা ধরে রাখা, বা তারপরে যে ফ্যাক্টর গুলো কাজ করছে। হঠাৎ করে ওয়েট লস হলো, তারপরে আবার আমার ওয়েট গেইন হয়ে গেল, তো সেটা নয়। মেনটেন করাটা হচ্ছে মেন জিনিস। তো সবসময় ক্যালোরিজ ইন ক্যালোরিজ আউটে ফোকাস না করে কি নিউট্রিয়েন্ট ডেন্স ফুড আছে, বা একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে কারোর কাছে গিয়ে, বা তার পার্টিকুলার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, বা কোনো হাইপোথাইরয়েডিজম বা জেনেটিক ফ্যাক্টর কাজ করছে কিনা ওয়েট লসের জন্য, কিন্তু অনেক জিনিস আমাদের মাথায় রাখতে হয়। তো শুধুমাত্র ক্যালোরি কাউন্ট করে খাবো, ক্যালোরি বার্ন করবো, এই জিনিসগুলো মাথায় না এনে সঠিক পরামর্শ নিন যে আপনার জন্য কতটা অ্যামাউন্টে সুইটেবল হবে। ঠিক ঠিক। আর আবার আমরা অনেকেই ভাবি যে ফ্যাট জাতীয় খাবার, মানে ধরো ঘি, মাখন, এগুলো খাবো না, তেল বেশি তেল দিয়ে না খেয়ে আমরা অনেকেই এখন এয়ার ফ্রায়ারের দিকে ঝুঁকছি। তো এই এয়ার ফ্রায়ার এতে রান্না করে খাবো, এটা কি শরীর সত্যি সুস্থ রাখে নাকি অসুস্থ হওয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি? হ্যাঁ, অয়েল ব্রাশ করে খাওয়া বা যেটা আমরা বলি শ্যালো ফ্রাই ফুড, সেগুলো খাওয়া অবশ্যই ঠিক, কিন্তু লো ফ্যাট আর নো ফ্যাট এই দুটো কথার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাৎ। কখনোই আমরা নো ফ্যাট ফুড খাবে না, একদমই তাই। আমরা পুরোপুরি ভাবে কোনো জিনিস বাদ দেবো না, লো ফ্যাট অবশ্যই খাবো, কোনো কিছু ডিপ ফ্রাইড খাবো না। আমাদের খাবার প্রসেসের উপর অনেক কিছু ডিপেন্ড করে, হয়তো আমরা তেল কম ইউজ করছি বাট সেটাকে অনেকটা সময় ধরে হয়তো ডিপ ফ্রাই করে খাচ্ছি, বা অনেকটা অ্যামাউন্টে ঘি মাখন দিয়ে জপজপে করে হয়তো আলু সেদ্ধ করে খাচ্ছি বা আলু
ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই এই জিনিসগুলো বেশি করে খাচ্ছি। তো সেটা না করে আমরা পুফা মুফার একটা সঠিক রেশিও অনুযায়ী সর্ষের তেলের সাথে সাদা তেল মিক্সড আপ করে খেতে পারি বা রাইস ব্রান অয়েল খেতে পারি, বাট অবশ্যই অ্যামাউন্ট রেস্ট্রিক্ট করা। এবং হ্যাঁ, অয়েল ব্রাশ করে এয়ার ফ্রায়ার হতে পারে বা শ্যালো ফ্রাই যেটা বললাম, বা একটু সতে করে খাওয়া বা সেকে নিয়ে খাওয়া, সেই জিনিসগুলো আমরা প্রসেসের ওপর জোর দিতে পারি। অবশ্যই অয়েল রেস্ট্রিক্ট করবো, বাট লো ফ্যাট করবো, নো ফ্যাট নয়। একেবারে নয়, একদমই তাই, একেবারে বাদ নয়। আচ্ছা, শুনেছি যে ফ্রিজে থাকা খাবার বারবার যদি গরম করে খাই তাহলে নাকি মোটাও হয়ে যায় এবং পুষ্টিগুণও কমে যায়, এই ব্যাপারটা যদি তুমি একটু বলো। হ্যাঁ, অবশ্যই তাই। প্রত্যেকটা খাবারের একটা নির্দিষ্ট বয়েলিং পয়েন্ট থাকে। তো যত আমরা খাবার বারবার করে গরম করছি তার স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হচ্ছে, তার বায়োকেমিক্যাল যে প্রপার্টিজ সেগুলো চেঞ্জ হচ্ছে, প্লাস খাবারের যে গুণাগুণ, তার মধ্যে যে ভিটামিন মিনারেলস গুলো রয়েছে সেগুলো কিন্তু এভাপোরেট হয়ে বেরিয়ে যাচ্ছে। সুতরাং খাবারের পুষ্টিগত মান কিন্তু অনেকটাই কমে যায় বারবার করে গরম করার জন্য। হ্যাঁ, আমরা একটা খাবার ফ্রিজে হয়তো একদিন দুদিনের জন্য রাখলাম, তারপরে গরম করে সেটা খেলাম, ঠিক আছে। আমরা প্রত্যেকটা খাবারের সেলফ লাইফ বলে একটা টার্ম আমরা ইউজ করি, যেরকম প্রাণীজ খাবারের সেলফ লাইফ কিন্তু কম রাদার দ্যান উদ্ভিজ খাবার। তো সেই ক্ষেত্রে আমরা প্রাণীজ প্রোটিন বা মাছ মাংস ডিম রাদার সেটাকে কিন্তু বেশি দিনের জন্য স্টোর করে সেটা বারবার করে গরম করে খাওয়া একদমই শরীরের জন্য ভালো নয়। সেটা আমরা প্লান্ট প্রোটিনটাকে কিছুদিনের জন্য 2-3 দিনের জন্য ম্যাক্সিমাম ফ্রিজে রেখে খেতে পারি, বাট সব খাবার নয়, এবং বারবার করে অবশ্যই গরম করা উচিত না। আর একটা মেন জিনিস হচ্ছে স্টার্চ কিন্তু গরম করা কখনোই উচিত নয়। যেরকম আমরা ভাত অনেক সময় মাইক্রোওভেনে গরম করে খাই, সেটা কিন্তু শরীরের জন্য অনেকটাই টক্সিন বা বিষ হতে পারে। তো সেটা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, ভীষণ ভাবে আমরা এটা করি, মানে ভুলে যাই, ভরা পেটে ফল নাকি ভরপেট ফল, কোনটা? মানে ফলের কথা যখন, আর একটা কথা একটু বলছি, ফলের কথা যখন তোমার কাছে জানতে চাইছি তখন এরই সঙ্গে একটুখানি জুড়ে দিচ্ছি যে আমরা অনেকেই ভাবি যে রাতে ফল খেলেই শরীরের হাল পুরো বেহাল হবে। এটা কি শুধুই মিথ নাকি সত্যি? হ্যাঁ, এটা একেবারেই মিথ। আমরা বলেই থাকি যে খালি পেটে জল আর ভরা পেটে ফল। তো বাড়ির বড়দের অনেকের মুখে এটা আমরা এমনটা শোনা যায়। খালি পেটে জল খাওয়ার অভ্যাস নিঃসন্দেহে স্বাস্থ্যকর, সেটা আমাদের বাওয়েল মুভমেন্টকে বাড়ায় বা কিছু, কিন্তু ফল খাওয়ার সেই অর্থে কোনো চিরাচরিত নিয়ম নেই যে খাওয়ার পরেই ফল খেতে হবে বা এরকম কিছু। হ্যাঁ, এটা হতে পারে যে খালি পেটে ফল খেতে পুষ্টিবিদরা বারণ করেন এই কারণে যে কিছু কিছু ফলে অ্যাসিড কোয়ান্টিটি বা ভিটামিন সি পরিমাণ বেশি থাকে, যার ফলে অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। কিন্তু কিছু কিছু ফল আবার খালি পেটে খেলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়, যেরকম কলা বা পেঁপে, তরমুজ, এগুলো কিন্তু আমাদের ডাইজেশনে হেল্প করে, প্লাস প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে, তাই এগুলো ফলগুলো খাওয়া যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। আর অনেকেই দেখেছি যে মিষ্টি খেতে বলে না আমি খাবো না, যদি আমি ডায়াবেটিক হয়ে পড়ি। আমার মানে মিষ্টি খেলেই ডায়াবেটিস সত্যিই কি হয়? সুগার লেভেলটা কি সত্যিই বেড়ে যায়, নাকি ডায়াবেটিস হলে আমরা তখন যে আমি ডায়াবেটিক পেশেন্ট, আমি মিষ্টি খাবো না, এই ব্যাপারটা যদি একটু বলো। একদম একদম, তুমি একদমই ঠিক বলেছো। ডায়াবেটিস হলে আমরা মিষ্টিটাকে রেস্ট্রিক্ট করবো, বাট এমনিতে সবসময় আমরা সারা জীবন মিষ্টি খাবো না বা একদম পুরোপুরি কার্বোহাইড্রেট আমাদের ভিলেন সুতরাং পুরোপুরি বাদ দিয়ে দেবো চিনি বাদ, এরকমটা নয়। কার্বোহাইড্রেট আমাদের পরিমিত পরিমাণে খেতে হবে। এবং ডায়াবেটিসের জন্য কিন্তু কখনোই মিষ্টি খেলে ডায়াবেটিস হয় এরকম নয়। ডায়াবেটিসের জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, জেনেটিক ফ্যাক্টর বা আমাদের পরিবারে কারোর ছিল কিনা, সেগুলো অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, হরমোনাল ডিসব্যালেন্স, সেগুলোর উপর ডিপেন্ড করে যে আমার ডায়াবেটিস হবে কিনা। বাট এরকম নয় যে আমি চিনি খাচ্ছি, ভাত রুটি বেশি খাচ্ছি, তাই জন্য আমার ডায়াবেটিস হতে পারে বা কিছু, এটা নয়। কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করবো না, বাট কার্বোহাইড্রেট যেটুকুনি রিকোয়ারমেন্ট আছে, আমাদের বডিতে কিন্তু সমস্ত খাবারের রিকোয়ারমেন্ট আছে, কোনো কিছুই বাদ দেওয়ার দরকার নেই। যেরকম সিম্পল সুগার বলে আমরা হয়তো চিনিটাকে রেস্ট্রিক্ট করতে পারি, বাট পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই। সাবস্টিটিউট হিসেবে আমরা মধু বা গুড় বা ড্রাই ফ্রুট এগুলো ইউজ করতে পারি, এগুলো বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, একদম। আর আরেকটা ব্যাপার যেটা রয়েছে যে আলু ভাতে মার্কা আমার চেহারা হয়ে যাবে, অতএব আলুকে বাদ দাও খাবার থেকে, এইটা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই আছে এটা। এবং আমরা ওই আলুটাকে, ওই ডায়াবেটিসের কথা যেহেতু বললাম, সেই ক্ষেত্রেও আমরা অনেক সময় বলে থাকি বাবা আলু দিস না, আলু একদম দিস না, আমি ডায়াবেটিক হয়ে যাবো। এই দুটো ব্যাপারটা, এই আলু নিয়ে যে আমাদের মিসকনসেপশনটা আছে, এটা যদি তুমি একটু দূর করে দাও। হ্যাঁ, আলু খাওয়া বন্ধ করে দিতে হবে, আলুই মূল কালপ্রিট, এটা অনেকেই আমরা মনে করি। এখানেই বলি যে 100 গ্রাম আলুতে কিন্তু মোটে 0.1 গ্রাম ফ্যাট থাকে, সুতরাং আলু খেলে মোটা হয়ে যাব এটা নয়। আলুতে এটা বলতে পারি যে আলুতে প্রচুর রেজিস্ট্যান্ট স্টার্চ বা কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে, তাই আমরা এরকম হয় যে বাঙালিদের সমস্ত রান্নাতেই হয়তো শুধু আলুটাই থাকছে, বাকি সবজিগুলো প্রায় থাকছে না বললেই চলে, বা হয়তো আমরা সমস্ত মিলের মধ্যেই একটা করে আলুর পার্ট রাখছি, বা হয়তো যেটা বললাম আমি আগেই যে
আলু ভাজা, আলু চিপস, হ্যাঁ, ফ্রেঞ্চ হ্যাঁ। ফ্রাই বা আলু সেদ্ধ মাখন দিয়ে বেশি করে জপজপে করে, সেই জিনিসগুলো হয়তো আমরা বেশি করে খাচ্ছি, আমাদেরকে বাট অবশ্যই অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড এগুলো। করতে হবে। হ্যাঁ, বাট আলুতে কিন্তু হ্যাঁ, প্রচুর গুণাগুণ থাকে, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি, হ্যাঁ, ফাইবার, এই জিনিসগুলো থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সুতরাং আলু পুরোপুরি বাদ দেওয়ার কোনো দরকার নেই। আমরা নিশ্চয়ই খেতে পারি পরিমিত পরিমাণে আলু, রোজই খেতে পারি, একদম। এমনটা নয় যে জীবন থেকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। তো জাস্ট ঠিক, এনজয় ঠিক। ইয়োর ফুড। আর সময় যেহেতু বাধা, তো যেহেতু হুম কম, তো যদি একেবারে হুম শেষে তুমি একটু হুম টিপস দাও আমাদের যে হুম পুষ্টিসম্মত খাওয়া দাওয়া হুম কেমন হওয়া উচিত, মানে ফিট এন্ড ফাইন থাকবার জন্য ডায়েট চার্ট কেমন হলে, হুম লাইফস্টাইলটা কেমন হলে আমরা সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক থাকবো, একটু যদি বলো। যেহেতু হুম পুষ্টি উইকটা এই সব আর কি হুম শুরু হয়েছে, এখন হুম আমরা এই মুহূর্তে রয়েছি, হুম যদি তুমি একটু ছোট্ট করে টিপস দাও আমাদের লিসনারদের। একদমই সমস্ত কিছু সায়েন্টিফিক ওয়েতে আমরা ডাইটিশিয়ানের পরামর্শ নিয়ে খাবো, এরকম নয় যে খুব বেশি আমরা কনসেন্ট্রেট করব কি খাচ্ছি কি খাচ্ছি না, ওজন মেপে খাবো, এত কিছু মাথায় রাখার দরকার নেই। সমস্ত হুম। কিছু ফিল করে খান, টেস্টি জিনিস খান, হেলদি জিনিস খান, ঠিক আছে? এবং সমস্ত খাবারের কিছু না কিছু উপকারিতা আছে, সুতরাং কোনো খাবার বাদ দেওয়ার দরকার নেই। যতদিন সুস্থ আছেন এনজয় হুম। করে হুম। খান, সমস্ত রকম কালারফুল জিনিস খান বেশি করে, এবং কি উপায়ে রান্না করছেন সেটার উপর একটু নজর দিন। ভালো হেলদি খাবার ভালো প্রসেসে রান্না করে অবশ্যই খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ মিস ব্রহ্ম। জয়িতা, তোমার থ্যাংক সঙ্গে ইউ। আবারও কথা হবে কোনোদিন ডায়েটের ব্যাপারে। তোমার গাইডলাইন সত্যি সত্যি সাজেশনস আমরা আবারও নেব, কারণ সত্যি এত সুন্দর করে গুছিয়ে তুমি আমাদের লিসনারদের সাজেশন দাও, সত্যি খুব ভালো লাগলো। থ্যাংক থ্যাংক ইউ ইউ। সো থ্যাংক ইউ সো মাচ। মাচ।